আসসালামু আলাইকুম। তো কি খবর তোমাদের সবার? আশা করি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা নিয়ে কথা বলবো। যখনই আমরা নামটা শুনলাম অসীম, অসীম জিনিসটা মানে আমরা কি বুঝতেছি? যা চলতেই থাকবে না, যার কি কোনো সীমাবদ্ধতা থাকবে? অবশ্যই থাকবে না। তো তোমরা কি বলতে পারো আমাদের এই সিম্বলটা কিসের? এটি হচ্ছে আমাদের ইনফিনিটি সিম্বল। ইনফিনিটি, ওকে, ইনফিনিটি সিম্বল। আচ্ছা, তো চলো আমরা এই অধ্যায় শুরু করে দিই। এই অধ্যায়ে আমরা কি কি শিখবো আগে তা জেনে নিই। দেখো, এই অধ্যায় হচ্ছে আমাদের এই 5টি টপিক আছে। কি কি টপিক আমরা ফার্স্টলি দেখি। প্রথমে হচ্ছে আমাদের অনুক্রম, সেকেন্ড ধারা, থার্ড অসীম ধারা, ফোর্থ অসীম গুণিত ধারা সমষ্টি, আর ফিফথ হচ্ছে পৌনঃপুনিক দশমিকের সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তো আচ্ছা, এই 5টি টপিকের ভিতরেই হচ্ছে আমাদের এই পুরো অধ্যায়টা থাকবে। তো আসো শুরু করি আমাদের প্রথম টপিক, অনুক্রম। আচ্ছা, অনুক্রম জিনিসটা কি? যে মনে করো হচ্ছে যখন আমার কাছে কোনো পদ থাকবে বা রাশি থাকবে, ওগুলা এমন একটা নিয়মে আমি সাজাবো যেখানে হচ্ছে আমার পরপর প্রতিটা পর্যায়ক্রমে মানগুলো থাকবে। সেটাই আমার কি? অনুক্রম। যেটাকে আমরা কি বলি? সিকোয়েন্স মেনে চলবে। আমার আগের মানটা কিরকম আছে, পরের মানটা কিরকম পাচ্ছি, 3 নম্বর মানটা কিরকম আছে, প্রতিটাকে একটা নিয়ম মেনে আমি পাবো। এটাই আমাদের কি? অনুক্রম হবে। আচ্ছা, এই অনুক্রমকে হচ্ছে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সসীম আর একটি হচ্ছে অসীম। দেখো, সসীম এবং অসীম, এই সসীমকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে, সসীম সমান্তর অনুক্রম, সসীম গুণোত্তর অনুক্রম। একইভাবে অসীমের ক্ষেত্র, অসীমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অসীম সমান্তর অনুক্রম, অসীম গুণোত্তর অনুক্রম। ওকে, তো চলো সসীম আর অসীমে চলে যাই আমরা। সসীম আর অসীমের ক্ষেত্রে আমরা কি বুঝি? দেখো, সসীম জিনিসটা কি? যার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে। এখানে আমি কি মান, প্রতিটা মান আমি গুনতে পারবো যে আমার এখানে কয়টা মান আছে, 5টি মান আছে নাকি 6টি মান আছে নাকি 10টি মান আছে। ঠিক আছে। আর অসীম কি? তার সম্পূর্ণ বিপরীত হবে, যেখানে কি আমার নির্দিষ্ট করে বলা থাকবে না যে আমার কাছে কয়টি মান আমার আছে, যে আমি কয়টা মান গুনে গুনে পাবো কি পাবো না, সেই জিনিসটা কি হবে? আমাদের অসীম হবে। বুঝা গেল? সসীম হবে কি? সীমাবদ্ধতা আছে। অসীম কি? সীমাবদ্ধতা থাকবে না, লিমিটেশন, নট লিমিটেশন। ওকে, ওকে, নেক্সটে আসি আমরা। সমান্তর অনুক্রম। ওকে, দেখো তো, সমান্তর কথাটার মধ্যে কি একটা সমান কথাটা আসতেছে? এই কথাটা আমরা কি বুঝি? প্রতিটা পদ কি সমান হবে, এটা বোঝা যাচ্ছে না? দেখো তো, সমান্তর তার মানে কি? যে অনুক্রমের মধ্যে প্রতিটি পদ কি তার পূর্ব রাশি তার পরের রাশির সাথে মিল থাকবে, সমানভাবে মানগুলো পাবো, সেটাই আমাদের হবে কি? সমান্তর অনুক্রম। ওকে, দেখো তাহলে আমাদের এখানে কি? সমান্তর অনুক্রম হলো এমন একটি অনুক্রম যেখানে প্রতিটি পদের পার্থক্য তার পূর্ববর্তী পদের সাথে সমান থাকে। যা বললাম তাই। ওকে, দেখো তো, এখানে আমাদের যে মানগুলো দিয়েছে 2 4 6 8, প্রতিটি পদকে আমাদের 2 2 2 2 যোগ করে পাচ্ছি না মানটা আমাদের, এটা কি আমাদের সমান্তর অনুক্রম হলো। আচ্ছা, এখন যে কোনো পদকে আমরা বুঝবো কিভাবে সমান্তর অনুক্রম হবে কি হবে না? তার সাধারণ রাশিটা কি আমাদের? সাধারণ রাশিটি হচ্ছে, দেখো, এটি হচ্ছে আমাদের সাধারণ রাশি। এইটি দ্বারা আমরা সমান্তর অনুক্রমকে চিনতে পারবো। প্রথমে কি? এ কমা এ প্লাস ডি কমা এ প্লাস 2 ডি কমা এ প্লাস 3 ডি। দেখছো, প্রতিবার কি আমাদের ডির মানের মধ্যে তফাৎটা হচ্ছে না? এখন এই এ জিনিসটা কি আর ডি জিনিসটা কি? আমাদের এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর। অন্তর কথাটা আমরা দ্বারা কি বুঝি? পার্থক্য বোঝা যাচ্ছে কথাটা দ্বারা। তার মানে কি? আমাদের এখানে দুটি পদের মধ্যে পার্থক্য। কোন দুটি? আমাদের পরবর্তী পদ বিয়োগ আগের পদ। তুমি যে পদটা ধরবা তার ঠিক আগে যে পদটা থাকবে, তুমি যদি তাকে বিয়োগ করো, তাহলে এটাই হবে আমাদের সাধারণ অন্তর। এখন আসো আমরা একটা এই অঙ্কটা দেখি। দেখো, আমাদের এখানে যে মানগুলো ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে আমাদের দুই, দুই হচ্ছে আমাদের কি? প্রথম পদ আমাদের এ। আর একইভাবে আমাদের ডি মানে কি? সাধারণ অন্তর। এটা বের করার নিয়মটা কি ছিল? পরের পদ বিয়োগ আগের পদ। তাহলে আমি যদি ভাবি যে আমি 4 থেকে 2 কে বিয়োগ করবো, তাহলে ডি সমান 4 বিয়োগ 2 কত হচ্ছে? 2। এখন তুমি বলে যে না, না স্যার, আমি হচ্ছে 3 আর 4, 3 নম্বর পদ আর হচ্ছে 2 নম্বর পদকে মাঝে নিবে পার্থক্য। ওকে, সমস্যা নেই, নাও। তাহলে 6 বিয়োগ 4 সমান সমান 2। দেখছো, আমার এখানেও 2 এখানেও 2 2 মিল হচ্ছে। তার মানে কি? পার্থক্যটাই হবে আমাদের সাধারণ অন্তর। ওকে, এখন আমি যদি বলি আমার যে এই যে অনুক্রমটা দেওয়া হয়েছে, এই অনুক্রমে আমার হচ্ছে একবার তুমি 15 নম্বর পদটা বের করে দেখো তো, 15 নম্বর উত্তর কত হবে? এখন তুমি কি প্রতিটা এরকম 2 2 যোগ যোগ করে মান কি দিতে হবে? এতে কি আমার অনেক সময় নষ্ট হবে না? ওকে, তাহলে আমরা কি করবো? একটা n তম পদ আমাদের দরকার, কারণ আমাদের 15 নাম্বারটা বের করতে বলছে, 15তম বলছে। তাহলে অবশ্যই কি আমাদের একটা n তম পদের সূত্র দরকার। তো n তম পদের সূত্রটা কি আমাদের? দেখো, a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। সেম ভাবে এ হচ্ছে আমাদের প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, আর এন কি আমাদের যত নাম্বার পদ বের করতে বলবে তত নাম্বার পদটা আমরা লিখবো। ওকে, আচ্ছা পরে আসি আমরা গুণোত্তর অনুক্রম। তো দেখো তো গুণোত্তর কথাটার মধ্যে কি আমাদের একটা গুণ গুণ বোঝা যাচ্ছে না? তার মানে কি এখানে আমাদের পূর্ববর্তী পদ আর তার আগের পদের মাঝখানে কিরকম ডিফারেন্সটা আছে, কিরকম সেটা কি গুণ করে পাচ্ছি নাকি ভাগ করে পাচ্ছি সে মানটা বুঝতে পারবো আমরা। দেখো এখানে তাই বলছে, গুণোত্তর অনুক্রম হলো এমন একটি অনুক্রম যেখানে প্রতিটি পদ তার পূর্ববর্তী পদের সাথে একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা গুণ করে পাওয়া যায়। আমাকে একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা থাকতে হবে এখানে, আমি কি ধ্রুবক ছাড়া সংখ্যা গুণ করতে পারবো না। ওকে, আচ্ছা দেখো এখানে সেম ভাবে দেখো এই যে আমাদের রাশিটা দিয়েছে, এই রাশিটার মধ্যে কি কি আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। প্রতিটি পদের মাঝখানে কি আমাদের 2 2 গুণ করে পাচ্ছি, 2 কে আমাদের একটা ধ্রুবক সংখ্যা এখানে নেওয়া হয়েছে। তাহলে প্রতিটা পদ যেহেতু গুণ করে পাওয়া যাচ্ছে তাই সেই জন্য এটিকে আমাদের একটি গুণোত্তর অনুক্রম। তাহলে অবশ্যই কি আমাদের একটা সাধারণ রাশি থাকতে হবে না, যে রাশিটা আমরা চিনতে পারবো, সেটি এটাই যে এ কমা আর এ কমা, ওকে সাধারণ সেটা আমাদের চিনতে হবে কি আছে, এ কমা এ আর কমা এ আর স্কোয়ার কমা এ আর কিউব ডট ডট ডট। সিম্বাবিক আমাদের এ আর 4, এ আর 5 এরকম হবে পাওয়ার গুলো। ওকে, তো একইভাবে আমাদের এ কি ছিল প্রথম পদ, এখানেও কি সমান্তর গুণোত্তরের সেম হবে, এ হচ্ছে প্রথম পদ। নতুন কি পাচ্ছি আমরা আর, আর জিনিসটি কি আমাদের সাধারণ অনুপাত। ঠিক আছে, অনুপাত কথাটা মানে কি বুঝি আমরা, দুইটি জিনিসের মধ্যে তুলনা। এখন আমরা এখানে কোন দুটি জিনিসের মধ্যে তুলনা করব, আমাদের পূর্বের পদ আর হচ্ছে তার আগের পদ। ঠিক আছে, আমরা যে পদটা নিব মানে কি আগের পদ ভাগ হচ্ছে তার পরের পদটা। ওকে, তো এই আর ধারার মধ্যে কি বোঝাচ্ছে, সাধারণ অনুপাত। এই অনুপাত জিনিসটা কি দুইটি জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে না, তাই তুলনা করা মানে কি বোঝাচ্ছে, এখন কোন জিনিসটার উপর তুলনা করব আমরা, আমাদের পরের পদ ভাগ আগের পদ, এই দুটির মধ্যে আমরা হচ্ছে তুলনা করব। বুঝা গেল কথা? সেম ভাবে আমরা অঙ্কটা করি তাহলে বুঝতে পারবো। দেখো তো এখানে আমাদের যে মানগুলো দিয়েছে, আমাদের এখানে এ এ হচ্ছে কি প্রথম পদ না, তাহলে প্রথম পদ এ সমান হচ্ছে আমাদের 2 পাচ্ছি। তাহলে আমাদের আর দরকার, আর এর নিয়মটা কি ছিল, পরের পদ ভাগ তার আগের পদ। তাহলে পরের পদ হচ্ছে আমাদের এখানে 4 ভাগ তার আগের পদ 2, উত্তর হবে কত, 2 পাচ্ছি। তুমি যদি বলো না স্যার আমি হচ্ছে 5 নম্বর পদ আর 4 নম্বরের পদকে বিয়োগ করবো, কোনো অসুবিধা নেই, করে দেখো কত আসে। দেখো 32 ভাগ 16, সেই তো হচ্ছে আমাদের 2 পাচ্ছি আমরা। তার মানে কি এখানে আমাদের সাধারণ অনুপাত হচ্ছে 2, 2 দিয়ে গুণ করে মানটি আমরা বের করতে পারছি। একইভাবে যদি আমি বলি যে আমার এই অনুক্রমটি তুমি হচ্ছে 12 নম্বর পদটি বের করো, তুমি 16 নম্বর পদটি বের করো, তুমি কি বারবার গুণ গুণ করে মান বের করবা? এতে কি আমাদের দীর্ঘ সময় নষ্ট হবে না? আমাদের হচ্ছে যতটুকু সময় টাইমকে সেভ করতে হবে। অবশ্যই কি আমাদের এখানে একটা n তম পদের সূত্র দরকার। দেখো n তম পদের সূত্রটি তাই দেওয়া আছে, সূত্রটা কি, a n মাইনাস এ আর পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, সেম ভাবে এখানে, ও আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কিন্তু কি খেয়াল করবা, যে আমাদের এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু শুধুমাত্র আমাদের আর এর উপরে আছে, এর উপরে কি কোন পাওয়ার আছে, এ যেরকম আছে একে সেভাবেই রাখবো। শুধুমাত্র আমরা যে পাওয়ারটা বসাবো বা আমাদের যে তমপদটা বসবে, সেই তমপদটা শুধুমাত্র আর এর সাথে থাকবে, এর সাথে হবে না। ঠিক আছে, চলো আসো আমরা পরে চলে যাই। ধারা। ওকে, ধারা জিনিসটা কি, যখন কোনো কিছু কোনো সংখ্যা বা কোনো পদ একটি নির্দিষ্ট নিয়ম মেনে এই ধারাবাহিকতা বজায় রাখবে, সেটাই আমাদের কি হবে, ধারা হবে। আশা করি বুঝতে পারছো। এখন ধারাটা কি, ধারা আর অনুক্রমে তফাৎটা তেমন কোনো ডিফারেন্স নেই। আমাদের অনুক্রমে আমরা মাত্র কি শিখলাম, যে অনুক্রম দুই প্রকার, ও সসীম অনুক্রম অসীম অনুক্রম। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সসীম ছিল হচ্ছে দুটি সমান্তর আর গুণোত্তর, অসীম ছিল সমান্তর গুণোত্তর। সেম জিনিস হচ্ছে আমাদের ধারার ক্ষেত্রেও আছে, ধারার মধ্যেও কি আমাদের সসীম আছে অসীম আছে, সসীম ধারা অসীম ধারা। সসীমকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, সমান্তর ধারা গুণোত্তর ধারা। অসীমকেও সেম, অসীম সমান্তর ধারা অসীম গুণোত্তর ধারা। দেখো দেখছো, যা বললাম তাই দেওয়া আছে এখানে।
ওকে, তো চলো আমরা সেম ভাবে আমাদের সসীম এবং অসীম ধারায় চলে যাই। সসীম ধারাটা তাহলে কি হবে বলতে পারবো না আমরা অবশ্যই, যে যে ধারার ভিতরে আমি পদ সংখ্যা বা সংখ্যাগুলোকে গণনা করতে পারবো, আমাকে একটি সীমাবদ্ধতা বলে দিবে, সেটি হচ্ছে আমাদের সসীম ধারা। আর অসীম ধারাতে কি, যেখানে হচ্ছে কোনো সীমাবদ্ধতা থাকবে না, আমি মানগুলোকে গণনা করে শেষ করতে পারবো না, সেটাই হচ্ছে কি আমাদের অসীম ধারা। ওকে, চলো আমরা এখন সমান্তর ধারায় চলে যাই। দেখো তো সমান্তর ধারার সেম জিনিসটা অনুক্রমে যা শিখলাম আমরা, যে কোন ধারার পরপর দুটি পদের মানের পার্থক্য সমান হলে তাকে সমান্তর ধারা বলে। আমাদের অনুক্রমটা তো তাই ছিল, তাই না? তাহলে সেম ভাবে দেখো তো, অনুক্রমে আমরা যা যা শিখেছি, ধারা তো আমাদের তাই তাই আছে। শুধু আমাদের তফাৎটা কোথায়, আমরা যখন হচ্ছে অনুক্রম শিখেছিলাম, তো অনুক্রমে শুধুমাত্র আমাদের প্রতিটা পদের মাঝখানে আমাদের কমা ব্যবহার করতে হয়েছে, কিন্তু ধারাতে সময় কি ব্যবহার করতেছি আমরা, প্লাস ব্যবহার করতেছি। ঠিক আছে, ধারা কি চিহ্ন বহন করবে, আর অনুক্রম হচ্ছে কমা বহন করবে, কমা থাকবে অনুক্রমের মধ্যে। এটা একটা শর্টকাটলি মনে রাখবা, যে যখনই আমরা অনুক্রম লিখবো বা কোনো মান আমাদের অনুক্রমে দেওয়া থাকবে, সেখানে প্রতিটা পদের পর পর আমাদের কমা দিতে হবে। একইভাবে যখন আমরা ধারা লিখবো, ধারা লিখতে হলে কি করতে হবে, প্রতিটি পদ তখন কি করতে হবে, প্রতিটি পদের মাঝে অবশ্যই তখন আমাদের চিহ্ন চিহ্ন ব্যবহার করতে হবে। অনুক্রমে কমা থাকবে, ধারার সময় চিহ্ন ব্যবহার করতে হবে। বোঝা গেল শর্টকাটটা? ওকে, দেখেছো সেম ভাবে ডি এর মান কি ছিল, পরের পদ বিয়োগ আগের পদ সাধারণ অন্তর পাবো। একই জিনিস দেখো গুণিত ধারা ক্ষেত্রে আমাদের আছে, যে যে ধারার মধ্যে ধারাবাহিকতা মেনে আমাদের পূর্ব পদের সাথে তার আগের পদে গুণ করে একটা ধ্রুবক পদকে গুণ করে মান পাবো, সেটি আমাদের কি ছিল, গুণোত্তর ধারা, গুণোত্তর অনুক্রম ছিল। এখন এটা কি ধারা হয়ে যাবে। তফাৎটা কোথায়, শুধুমাত্র আমাদের ধারার সময় মাঝখানে চিহ্ন ব্যবহার করতে হবে। দেখো তো একই জিনিস আমরা যা শিখলাম তাই আছে এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন একটা অঙ্কে চলে যাই। দেখো প্রথম অঙ্কটাই আছে এখানে 5,10,15,20। দেখছো প্রতিটি পদের মাঝে কমা কমা আছে, তার মানে কি এটি আমাদের অনুক্রম। প্রশ্ন বলছে এই যে অনুক্রমটা দেওয়া হয়েছে, এটির অষ্টম পদ নির্ণয় করতে। চলো আমরা শুরু করি। আচ্ছা, তার আগে কি তোমরা আমাকে বলতে পারবা যে আমাদের এটা কি সসীম না, সরি, সমান্তর নাকি গুণোত্তর? দেখো তো। আচ্ছা, তার আগে কি তোমরা বলতে পারবা যে এটা আমাদের কি আছে, সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম? দেখো তো প্রতিটা পদ কি আমার 5 5 যোগ করে মান পাওয়া যাচ্ছে না, তার মানে কি এটি অবশ্যই আমাদের কি একটি সমান্তর অনুক্রম হবে। তো আসা শুরু করি। এখানে প্রথম পদ a সমান 5 আর d সমান 10 - 5। তো আমরা এখান থেকে মান পাচ্ছি d এর মান 5। তুমি যদি মনে করো যে না আমি এটা দেখাবো না, পরের পদগুলো দেখো, অবশ্য সমস্যা নেই, দেখাও তাহলে। তাহলে a সমান হচ্ছে বা দিব আমরা 15 - 10 = 5। দেখছো, তুমি যেটাই বের করো প্রতিটা পদ কি 5 5 ব্যবহার, কিন্তু খেয়াল রাখতে হবে কি, আমি যে পদটা নিব তার আগের পদ থেকে আমাকে বিয়োগ করতে হবে। এমন করো না যে আমি 4 থেকে 1 বিয়োগ করবো, তাহলে কিন্তু হবে না। ওকে, আমাদের কি যে পদটা নিব তার ঠিক আগে যে পদ থাকবে, পরের পদ বিয়োগ আগের পদ করলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, আমরা যেহেতু পাচ্ছি এটি একটি সমান্তর, সমান্তর পেলাম, তাহলে আমাদের সূত্রটা কি ছিল দেখো তো, সূত্র ছিল না, সূত্রটা এখানে লিখে দিই। এ এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমাদের হচ্ছে এখানে এন এর মান কত, অষ্টম, মানে 8 বলে দিচ্ছে। তাহলে আমরা বের করে ফেলি। এ 8 সমান, দশের মান বসিয়ে দিলাম, হ্যাঁ, এর মান হচ্ছে আমাদের 5 প্লাস এন এর মান হচ্ছে 8 - 1, আর ডি এর মান হচ্ছে আমাদেরকে 5 পাচ্ছি। তো কত হচ্ছে 5 প্লাস 7 ইন্টু 5 = 40। দেখছো, বের করা হয়ে গেল ইজিলি। চলো নেক্সট ম্যাথে যাই আমরা। দেখো সেম ভাবে আমাদের এখানে একটা ধারা ব্যবহার করতে বুঝলাম কিভাবে সহজে। দেখো তো প্রতিটি পদের মাঝখানে যোগ যোগ ব্যবহার করা হয়েছে। আমরা কি বলছিলাম, যখনই আমাদের কমা থাকবে সেটি হবে অনুক্রম, যখনই আমাদের মাঝখানে চিহ্ন পাবো পদের মাঝে সেটি হবে আমাদের ধারা। ওকে, তো এখানে আমরা দেখছি, দেখো তো এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, আমাকে বলো তো, তোমরা কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, এটা সমান্তর নাকি গুণোত্তর। দেখো এখানে প্রতিটি পদের মাঝখানে হচ্ছে আমাদের 5 5 করে ব্যবধান আছে। 5 যোগ 3 করো 8 পাবো, 8 এর সাথে 5 যোগ করো 13 পাবো, ঠিক না? তার মানে কি এখানে 5 করে পার্থক্য। একইভাবে তার মানে কি এটি আমাদের একটি সমান্তর ধারা। তাহলে একই রকম যা করলাম, যে এখানে
এ সমান হচ্ছে আমাদের 3, ডি বের করতে হবে, তাহলে পরের পদ বিয়োগ আগের পদ, 1 পাচ্ছি 5, আমাদের হচ্ছে প্রশ্ন বের করতে বলছে 15 পদ, তাহলে এ 15 সমান 3 প্লাস 15 মাইনাস 1 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 3 প্লাস 14 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 73 ইজিলি। সমান্তর অনুক্রম আর কি সমান্তর ধারা দেখছো হুবহু সেম নিয়ম, শুধু তফাৎটা কোথায় ছিল আমাদের ধারা একটি অনুক্রম। ঠিক আছে, পরেরটি আসো, পরের অঙ্কটা আসো, দেখো তো এটাও তোমরা কমেন্টে বলবা। এখন এটাও কি তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিবা যে এটা কি সমান্তর নাকি গুণোত্তর, কোনটা হবে অনুক্রমটা, গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা নাকি অনুক্রম, কমেন্টে জানিয়ে দিবা। ওকে চলো, এখানে দেখতে পাচ্ছি আমরা কি, এখানে দেখো তো 3 অক্ষে 3, 3 3 9, 3 9 27, 3 27 81, তার মানে কি আমি প্রতিটি 3 3 গুণ করে পারছি না, তার মানে কি আর 3 এটা ধ্রুবক সংখ্যা, তার মানে হচ্ছে আমি এখানে ধ্রুবক সংখ্যা 3 দিয়ে প্রতিটি পদকে গুণ করে মান পাওয়া যাচ্ছে, তার মানে এখানে এটি একটি আমাদের গুণোত্তর অনুক্রম। ওকে, তাহলে আমাদের হচ্ছে এটি একটি গুণোত্তর অনুক্রম। তো একইভাবে আমরা বের করে ফেলি, এখানে প্রথম পদ এ সমান 3, দ্বিতীয় সরি ডি কি সাধারণ অন্তর ছিল, সরি চলো শুরু করে ফেলি, তাহলে এখানে আমাদের প্রথম পদ এ সমান 3, আর যেহেতু অনুক্রম গুণোত্তর অনুক্রম, তো গুণোত্তর অনুক্রমের সময় কি লাগে আমাদের একটি আর দরকার হয়, তাহলে আমরা আর কি ছিল পরের পদ ভাগ আগের পদ, আমি যেই পদটি ধরবো তার ঠিক আগে যে পদটি থাকবে সেই পদটি দিয়ে আমাদের কি ভাগ করতে হবে, তাহলে আমি নিলাম দ্বিতীয় পদ, তাহলে 9/3 সমান সমান পাচ্ছি আমরা 3। তুমি যদি ভাবো যে না স্যার আমি হচ্ছে 3 নম্বর পদ আর যে দ্বিতীয় পদ নিব, কোনো অসুবিধা নেই, আমি হচ্ছে তো কি বললাম যে পদটি নিব তার ঠিক আগের পদটি দিয়ে ভাগ করতে হবে, আমি যদি 27 নিই, 27 এর আগে হচ্ছে 9, ডিভাইডেড করলে কত হবে আমাদের 3। দেখছো পদের ধ্রুবক সংখ্যাটা কি আমাদের সেম বের হয়ে গেল। ওকে, আসো তাহলে আমাদের মনে আছে সবাই আশা করি যে গুণোত্তর অনুক্রম বা গুণোত্তর ধারার আমাদের nতম পদের সূত্রটা কি ছিল, এ এন সমান এ পাওয়ার n-1। এখানে কিন্তু খেয়াল করার কথা বলছিলাম যে খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে যে এখানে এ পাওয়ার নেই, কিন্তু এর উপরে কোন পাওয়ার আছে, নেই, পাওয়ারটা আছে কিন্তু শুধুমাত্র আর এর উপরে। ঠিক আছে, খেয়াল করতে হবে, তাহলে কি হবে না, ভুল হবে না। ওকে আসো আমরা মান বসিয়ে দিই, আমাদের প্রশ্নে বলছে 12তম পদ, তাহলে এ 12 সমান মান কত হবে, তাহলে আমাদের এ হচ্ছে আমাদের 3 ইন্টু 3 পাওয়ার n মাইনাস হচ্ছে 12 মাইনাস 1, এটা মান হচ্ছে 3 ইন্টু 3 পাওয়ার 11। আমরা কি জানি আমাদের যখন হচ্ছে সূচকের সূত্র থেকে কি জানতে পারি যে যখন পাওয়ার থাকে পাওয়ারের পরে কি গুণ হয়ে যায় না, যখন তারা একই ভিত্তি বিশিষ্ট থাকে, তাহলে এখানে আমরা 3 পাওয়ার 12। ওকে সেম, তুমি চাইলে হচ্ছে এখানে ক্যালকুলেটর দিয়ে 3 কে 12 করে পাওয়ার বের করে ফেলতে পারো, অ্যান্সারটা এটাই শেষ। ওকে পরের অঙ্কে আসো, আশা করি এটা বুঝতে পারছো তোমরা সবাই, পরের অঙ্কটা আসি আমরা চলে যাই। দেখো ভগ্নাংশ নামক একটা অঙ্ক দিয়েছে, দেখো তো ভগ্নাংশ অঙ্কটা এখানে কি বোঝা যাচ্ছে যে এটি আমাদের কি গুণোত্তর নাকি সমান্তর, দেখো তো। আচ্ছা আমি একটু হেল্প করি তোমাদেরকে, যদি ভাবো যে আমাদের এখানে মনে করো এই নিচের পদটি নেই, নিচের পদগুলো নেই, দেখো তো উপরের পদগুলোকে আমাদের গুণ গুণ করে পাওয়া যাচ্ছে না, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে গুণ করে পাচ্ছি। একইভাবে যদি আমরা উপরেগুলোকে বাদ দিই, 3 অক্ষে 3, 3 3 9, 3 9 27, আমাদের উপরেও গুণ করে পাওয়া যাচ্ছে, নিচেও কি গুণ করে পাওয়া যাচ্ছে, তার মানে কি এটি একটি আমাদের গুণোত্তর ধারা। তো আসো শুরু করি, এটি কি আমাদের একটি গুণোত্তর গুণোত্তর ধারা। তো এখানে আমাদের কি আছে, প্রথম পদ, এখানে প্রথম পদ হচ্ছে আমাদের 1, আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, বা তুমি বলতে পারো পরের পদ ভাগ আগের পদ। তাহলে আমরা কি জানি 1 দিয়ে যা কিছু ভাগ করি উত্তর কি তাই পাওয়া যায়,
তাহলে 2/3, তাহলে এখানে হচ্ছে আমাদের বের করতে বলছে কত নাম্বার, 9তম পদ, তাহলে a9 সমান 1 ইন্টু আর এর মান হচ্ছে আমাদের এখানে 2/3, তাহলে পাওয়ার হবে n-1, তাহলে 9-1, তাহলে একের সাথে আমি যা গুণ করবো উত্তরকে আমি তাই পাবো, তাহলে এটা মান হবে 2/3 পাওয়ার 8। শেষ। ওকে, তুমি চাইলে এটাকে হচ্ছে ভেঙে দেখা দিতে পারো, অসুবিধা নেই। পরের অঙ্কে আসো। আচ্ছা দেখো, এটা সুন্দর একটা অঙ্ক দিয়েছে আমাদেরকে এখানে। এই অঙ্কের মধ্যে দেখো আমাদের কোন অনুক্রম বলছে, অনুক্রম না, আমাদের নিজেদেরই অনুক্রম বের করতে বলছে। আমাদেরকে একটা সাধারণ পদ বা সাধারণ পদ বের করার একটা রাশি বলে দিছে, যে তুমি আমাকে এইটা ব্যবহার করে আমাদের অনুক্রমটা লিখতে হবে। আমরা এখন নিজেরাই কি অনুক্রম লিখবো, ঠিক আছে? আচ্ছা আসো, এখানে দেখো এখানে আমাদের সাধারণ পদ কি দেওয়া হয়েছে, সাধারণ পদ সমান 1 প্লাস ওভার n। ওকে, তাহলে আমরা বসাই n সমান 1 হলে আমাদের কি জাস্ট হচ্ছে আমরা n এর মান জায়গায় 1 বসাই দিই, 1 প্লাস n -1 পাওয়ার 1, তাহলে এটা হচ্ছে 1 - 1 = 0। একইভাবে 2 হলে 1 প্লাস -1 পাওয়ার 2, তাহলে 1 প্লাস 1 = 2। জাস্ট ক্যালকুলেশন করবা, হয়ে গেছে। সেম ভাবে 3 হলে 1 প্লাস -1, 3 = 1 - 1 = 0। দেখতে পাচ্ছ একটা সিকোয়েন্স মেনে চলতেছে না, 0 2 0, তাহলে পরপরটা অবশ্যই কি হবে আমাদের 2 হবে। ওকে দেখো n4, তাহলে 1 প্লাস -1 পাওয়ার 4 = 1 প্লাস 1 2। আমাদেরকে নির্দিষ্ট কোনো বলছে যে তুমি 10টি পদ লিখো, 10টি অনুক্রম বের করো, 8টি বের করো, বলেনি। তাহলে আমরা নির্দিষ্ট 4টা বের করলেই হয়ে যাবে। ওকে, তাহলে জাস্ট হচ্ছে এখন আমরা এটাকে হচ্ছে পদ সংখ্যা লিখে দিই। ওকে, শেষ হয়ে যাবে আমাদের। তাহলে আসো, আমাদের এখানে এই যে পদটি, যারা আমাদের অনুক্রমটা লিখে ফেলো, অর্থাৎ নির্ণয় অনুক্রম, অতএব নির্ণয় অনুক্রম, যেহেতু এখানে আমাদের নির্দিষ্ট কোনো অনুক্রম বলা হয়নি, আমাদের নিজেদের মতো করে আমাদের বের করলেই শেষ। ওকে, আসো পরের অঙ্কটা আসি। একটু দেখে নাও ভালো করে, খেয়াল করে এখানে খেয়াল করো। ওকে, পরের অঙ্কটা আসি। দেখো তো একইভাবে না আগের অঙ্কটার মধ্যে সেম জিনিসটা, আমাদের একটি সাধারণ পদ ব্যবহার করতে বলছে। এই পদটি দ্বারা আমাদের কি প্রথম 60টি পদ লিখতে বলছে না? এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, এটা বাড়ির কাজ। ওকে, পরেরটা আসো। আচ্ছা, সুন্দর একটা অঙ্ক, দেখো কি বলছে। আমাদের কিছু ভগ্নাংশের পদ দিছে, এখানে বলছে যদি x সমান 1 হয় তাহলে অনুক্রমটির প্রথম 5টি পদ লিখো। আচ্ছা শুরু করি তো। দেখো তো আমাদের এখানে বুঝে যাচ্ছে যে এটা গুণোত্তর হচ্ছে নাকি সমান্তর হচ্ছে, কোন অনুক্রম বুঝে যাচ্ছে যাচ্ছে না। তাহলে কি আগে আমাদের এটা দিয়ে কি আমরা আগে আমাদের অনুক্রমটা লিখে নিই। প্রথম যেহেতু 3টি রাশি দিছে আমাদেরকে, তো 3টি রাশির মান বের করি, 3টি পদের মান বের করে ফেলি আমরা। আসো শুরু করি। দেখো তাহলে দেওয়া আছে, দেওয়া আছে x সমান 1, আমাদের প্রথম পদ, প্রথম প্রথম পদ দিছে 1 3x প্লাস 1, তাহলে আমরা এখানে x এর মান বসাই দিই 3 ইন্টু 1 প্লাস 1, তাহলে 3 = 4। সেম ভাবে আমাদের দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি হবে 3x প্লাস 1 2, একই রকম ভাবে আমি সরাসরি লিখে দিচ্ছি 4 স্কয়ার 1/16। তৃতীয় পদ তাহলে 1 3x প্লাস 1 হোল পাওয়ার 3 1/4 কিউব 1/64। ওকে, দেখা গেল। তা আমাদের যেই পদগুলো দেওয়া ছিল পদগুলো আমরা মান বের করতে পারছি। আচ্ছা, অতএব অনুক্রম সমান 1/4 1/16 1/64।
দেখো তো এই যে তিনটি পদ, এই তিনটি পদ দ্বারা কি আমরা বলতে পারছি যে এটি সমান্তর নাকি গুণান্তর? দেখো তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4, 16, 64, প্রতিটি পদকে দেখো তো 4 দিয়ে গুণ গুণ করে মান পাওয়া যাচ্ছে না? আমাদের এখানে 4 ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ পাচ্ছে, তার মানে এখানে প্রতিটা পদ হচ্ছে আমাদের 1/4 দিয়ে গুণ করে পাচ্ছে। কিভাবে? আসলে আমরা বের করি। যদি আমরা এখানে আমাদের এ বের করতে পারি, আর বের করতে পারি গুণিত, তাহলে আমরা 4 আর 5 বের করতে পারবো। শুরু করি। সরি, ওকে, আসো শুরু করে ফেলি। ওকে, যেহেতু এটি একটি গুণোত্তর অনুক্রম, ওকে, তাহলে আমাদের এখানে এর মান কি 1/4, আর এর বের করার নিয়ম কি ছিল? পরের পদ ভাগ তার আগের পদ। তাহলে পরের পদ হচ্ছে আমাদের এখানে 1/16 ভাগ 1/4। আমরা কি জানি ভাগকে গুণ দিয়ে উল্টে দেওয়া সম্ভব, তাহলে 1/16 1/16 ইন্টু 4/1 আমরা এখানে ডিভাইডেড করলে পাবো 1/4। দেখছো আমাদের এখানে এ এর মান পাওয়া গেল, আর এর মানও পাওয়া গেল। ওকে, তো আমরা এখান থেকে আমাদের পুরো পার্টটা করে ফেলি। পরের অংশ আমাদের জাস্ট হচ্ছে এখন কি 4 নাম্বার পদ, আমাদের তো এখন এ আর জানা হয়ে গেল। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের 4 নাম্বার পদ আর 5 নাম্বার পদ বের করলেই অঙ্ক শেষ। ওকে, আসো এখন চতুর্থ পদ, A4। তাহলে সূত্র বসিয়ে দিবে সরাসরি। n তম পদের সূত্রটা কি ছিল মনে আছে তো? লিখে দিচ্ছি, হেল্প করবে তোমাদের। an সমান a r n মাইনাস 1। খেয়াল করতে হবে কিন্তু পাওয়ারটা কিন্তু শুধুমাত্র আমাদের আর এর উপরে আছে। ওকে, আসো তাহলে মান বসাই আমরা। এর মান হচ্ছে আমাদের 1/4 ইন্টু 1/4 পাওয়ার 4 মাইনাস 1 পাচ্ছি 1/4 ইন্টু 1/4 পাওয়ার কিউব 1/44 ইজ ইকুয়াল টু 256। দেখছো আমাদের চতুর্থ পদের মান বের হয়ে গেছে। এভাবে আমরা পঞ্চম পদের মান বের করে ফেলি একইভাবে। ওকে, পঞ্চম পদের সাইডে লিখে দিই। পঞ্চম পদ, পঞ্চম পদের জন্য কি হবে তাহলে আমাদের? একইভাবে 1/4 ইন্টু 1/4 আবার 5 মাইনাস 1, 1/4 ইন্টু 1/4। এটা যদি আমরা সরাসরি করি পাবো হচ্ছে 1/4 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 1/1024। দেখছো ইজিলি বের করা গেল। আচ্ছা, এখন আমাদের বলছে প্রথম 5টি পদ লিখো। দেখো তো আমাদের 3টি পদ তো হয়ে গেল, আমরা লাস্টে পদে লিখে দিই। অতএব পদগুলো হচ্ছে নির্ণেয় 5টি পদ। সমান কি পাচ্ছি আমরা? 1/4, 1/16, 1/64, 1/256 আর হচ্ছে 1024। অ্যান্সার শেষ। দেখছো ইজিলি অঙ্কটা একবার দেখে নাও তোমরা সবাই, কোন লাইনের সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কি কমেন্টে জানিয়ে দিবে। ওকে, পরের অঙ্কটায় আসো। দেখো তো এই পরের পার্টটা মাত্রা যে অঙ্কটা করো আমাদের তাই ভাবে এসে দিয়েছে না মানগুলো, শুধুমাত্র আমাদের এখানে ইনভার্স দিছে। আর অবশ্যই দেখো তো এখানে আমাদের একটা এক্স এর প্রশ্নে একটা এক্স এর মানও বলে দিছে। সবই মান জানা আছে, আমি শুধু ইনভার্স ভাঙাটা শিখাই দিই। দেখো তো আমরা সূচকের সূত্র থেকে জানতে পারি যে যদি কোনো একটা মানের উপরে আমাদের ইনভার্স কোনো মান থাকে, ইনভার্সটাকে ভাঙতে হলে আমাদের ডিভাইডেড দিতে হয়। যেই মানটার উপরে ইনভার্সটা থাকে সেই মানটা লিখবো, যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা বসাই দিব। তো চলো আমরা এই সূত্রের আলোকে আমাদের অঙ্কটা লিখি। দেখো এখানে আমাদের কি দিছিল রাশিটা? 3x - 5 ইনভার্স 1।
তো এখানে যদি আমরা বসে আগের মতো এই সূত্র অনুসারে ডিভাইডেড 1 দিলাম, যে মান ছিল সেই মানটা লিখলাম, লেখা শেষ। পাওয়ার -1 ছিল, তাইলে আমাদের কি শুধু পাওয়ারটা বসবে 1, বুঝা গেল। যদি আমাদের সেম ভাবে এখানে 3x পাওয়ার, মনে করো আমি এখানে 6 দিলাম, ইনভার্স 6, তাহলে একইভাবে কি আমাদের ডিভাইডেড 1 থাকবে, 3x - 5 দিব, আর যেহেতু পাওয়ার ইনভার্স 6 ছিল শুধু আমরা 6টা বসাবো, কারণ ইনভার্সের জন্য আমাদের 1 ডিভাইডে চলে আসছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের এইখানে ভাঙতে হবে। এখন এখানে আমাদের সাথে যেহেতু 2 গুণ আছে, তো জাস্ট কি আমরা এখানে 2 গুণ কি করে 2 কে গুণ করে দিব, এভাবে দেখো। দেখো আমাদের জাস্ট হচ্ছে এই রাশিটার সাথে 2 কে আমরা গুণ করে দিই, আমাদের মান বের হয়ে যাবে। 2 ছিল, তাই জাস্ট 2 গুণ, তাই যেহেতু 2 এর নিচে আমরা একটা 1 ধরতে পারি, তাহলে এটা কি 2 কি উপরে আছে, উপরের মানের সাথে উপরের মান গুণ, নিচের মানের সাথে নিচের মান গুণ, তাহলে মান হবে 2 ডিভাইডেড 3x - 5। ওকে, 1 কে পাওয়ার করলে তো 1ই হয়, যেটা আর লেখা দরকার নেই, আমাদের জাস্ট আমরা লিখলেই হবে। এভাবে হচ্ছে প্রতিটা পদকে ভাঙতে হবে। ভাঙানোর পরে আমাদের যে x এর মান দেওয়া আছে, x এর মান বসাবো, বসানোর পরে আগের মতো যেভাবে করলাম মাত্র একইভাবে আমাদেরকে ধারাটা বলতে হবে, যে এটা কোন ধারা, সমান্তর নাকি গুণোত্তর ধারা। পরে তোমার যেই ধারা হবে সেই ধারার আলোকে তোমার অঙ্কটা সলভ করতে হবে। এই অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাসায় ট্রাই করবা। তো আজ এই পর্যন্তই, আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।